হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আগের ভিডিওগুলোতে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ তড়িৎ বিশ্লেষণের প্রশ্ন উত্তর আমি আলোচনা করব। অনেক সময় দেখা যায় অধ্যায়টা ভালো করে পড়ার পরও যখন আমরা কোশ্চেন অ্যান্সার করতে যাই, বিশেষ করে এমসিকিউ যখন করতে যাই, তখন কী হয়, বিভিন্ন ধরনের আমাদের মধ্যে কোশ্চেন আসে। যে এমসিকিউতে সাধারণত কি 4টে করে অপশান দেওয়া থাকে, সেখানে কি থাকে 2টো বা 3টে অপশান খুব কাছাকাছি থাকে। তখন মনে হয় যেন এই 3টেই ঠিক বা 2টোই ঠিক, কিন্তু তাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই আমি আজকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, যাতে তোমরা সেই ডাউটগুলো ক্লিয়ার হয়, যাতে তোমরা পার্থক্যগুলো ভালো বুঝতে পারো। ঠিক আছে, যারা প্রথম দেখছো ভিডিওটা, তারা অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা তোমরা ক্লিক করবে। তাহলে কি হবে, পরবর্তীতে যখন নতুন ভিডিও আপলোড করব, তাহলে তোমরা নোটিফিকেশান অটোমেটিক পেয়ে যাবে। তাহলে আমরা আসছি তাহলে কোশ্চেন অ্যান্সারে। তাই প্রথম দেখো কোশ্চেন যেটা আছে, আর তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে শর্ট কোশ্চেন অনেক নাম্বারই থাকে। বিশেষ করে ভৌত বিজ্ঞানে কী হয়, যেগুলো বড় কোশ্চেনও থাকে সেগুলোতেও শর্ট কোশ্চেন থাকে, 1+2 বা 1+1+1। হ্যাঁ, তাছাড়া এমসিকিউ থাকে, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকে। তাই আমাদের প্রতিটা চ্যাপ্টার খুবই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কোনো কিছু বাদ দিলে চলবে না। তাহলে এবার আসছি, তাহলে মূল যে আলোচনায় আসছি। দেখো, প্রথম একটা কোশ্চেন দেওয়া আছে, ইলেকট্রোলাইটিক সেলে ড্যাশ শক্তিতে পরিণত হয়। এখানে কোন শক্তিতে পরিণত হয়। আমি এটা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, তবু আবার বলে দিচ্ছি। ইলেকট্রোলাইটিক সেলে বা ভোল্টামিটারে কি হয়, আমরা ব্যাটারির সাহায্যে তড়িৎ চালনা করি, এবং সেই তড়িৎটা কী করে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে সেটাকে বিয়োজিত করে কী হয়, নতুন ধরনের পদার্থ তৈরি করে। যেমন ধরো, আমরা NaCl এর জলীয় দ্রবণ নিয়েছি বা গলিত অবস্থায় নিয়েছি। এর মধ্যে আমরা কি করছি, কারেন্ট বা ডিসি কারেন্ট সবসময় দিতে হয়, ডিসি কারেন্ট চালনা করছি। তাহলে কি হয়ে যাবে, এইটা রাসায়নিক পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, যে কী হয়ে যায়, সোডিয়াম উৎপন্ন হয় প্লাস কী হয়, ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, ক্যাথোডে কি উৎপন্ন হয়, সোডিয়াম, আর অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস। তাহলে ছিল কি NaCl, যে সেখান থেকে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। রাসায়নিক পরিবর্তন মানে কি, একটা সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে। সেখান থেকে আর সহজে আগের অবস্থায় ফিরে আসা যায় না। রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে কি হচ্ছে, আমরা কারেন্ট দিচ্ছি, তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তিটা কী করছে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে। ঠিক আছে, তাহলে কী হবে অ্যান্সারটা, ইলেকট্রোলাইটিক সেলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বুঝতে পারলে? তাহলে এরপর নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন কি আছে, যে তড়িৎ বিশ্লেষণের সময় ড্যাশ জারণ ঘটে এবং ড্যাশ বিজারণ ঘটে। মানে কোথায় জারণ ঘটে এবং কোথায় বিজারণ ঘটে। জারণ মানে কি, ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। তাহলে কী কী তড়িৎদ্বার ছিল, ক্যাথোড ছিল এবং অ্যানোড ছিল। তাহলে মনে রাখার একটা নিয়ম বলেছিলাম, যে কি হয়, ক্যাথোডে কি হয়, ক্যাটায়ন সবসময় কোথায় যায়, ক্যাটায়ন যায় সবসময় ক্যাথোডে। ক্যাটায়ন যায় সবসময় কি, ক্যাথোডে। ঠিক আছে, সি সবসময় সিএতে যাবে, তাহলে সিতে গেলে কী হবে, এখানে ক্যাটায়ন আছে, প্লাস পজিটিভ আছে, ইলেকট্রন ঘাটতি আছে। ক্যাথোডে কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে ডিসচার্জ হবে। তাই ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, সেটা হচ্ছে কি, বিজারণ। তাহলে বিজারণ কোথায় ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। আর অ্যানোডে কি হয়, অ্যানায়ন সবসময় কোথায় যাবে, অ্যানায়ন সবসময় যাবে কি, অ্যানোডে। তাহলে সবসময় সবসময় কী যাবে, এতে। ঠিক আছে, তাহলে অ্যানায়ন মানে কি, ইলেকট্রনের আধিক্য আছে। তাহলে ডিসচার্জ হতে হলে কী করতে, ইলেকট্রন ত্যাগ করবে অ্যানোডে গিয়ে, অ্যানায়নগুলো। তাহলে ইলেকট্রন ত্যাগ করা মানে কি, জারণ। তাহলে কি হয়, জারণ কোথায় ঘটে, অ্যানোডে ঘটে। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো, বলা একটা এমসিকিউ দেওয়া আছে, যে ড্যাশের তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়
এটা আমি 5 নম্বর ভিডিওতে আলোচনা করেছি, তো বলে দিচ্ছি। এখানে 4টে অপশান দেওয়া আছে, হেমাটাইট দেওয়া আছে, চালকা পাইরাইটিস দেওয়া আছে, ডলোমাইট আর বক্সাইট। হেমাটাইট হচ্ছে কার আকরিক? লোহার আকরিক। চালকা পাইরাইটিস বা কপার পাইরাইটিস কার? তামার আকরিক। আর ডলোমাইট কার? ক্যালসিয়ামের। আর বক্সাইট হচ্ছে কি? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যান্সার হবে কি? বক্সাইট। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে, যে সমযোজী যৌগটার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। 4টে অপশান, 4টে সমযোজী যৌগ দেওয়া আছে। একটা কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া আছে, CCl4, অ্যামোনিয়া দেওয়া আছে, কার্বন ডাইসালফেট দেওয়া আছে, আর ইথিলিন দেওয়া আছে। এগুলো 4টেই সমযোজী যৌগ। এদের মধ্যে কোনটা তড়িৎ পরিবহন করতে পারে? এদের মধ্যে CCl4, CS2, তারপর C2H4, সরি এটা C2H4 হবে, C2H2 আর C2H4 একই হলো, এটা ইথিলিন। তাহলে ইথিলিন, CCl4 এবং CS2 এই 3টে হচ্ছে কি জলে কখনো দ্রবীভূত হতে পারে না। ঠিক আছে, জলে দ্রবীভূত হতে পারে না আর আয়নও তৈরি করতে পারে না। এই 3টে হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। একমাত্র অ্যামোনিয়া যেটা আছে সেটা দেখো জলে দ্রবীভূত কি হয়। অ্যামোনিয়াটা সমযোজী যৌগ, যখনই জলে দ্রবীভূত করবে কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। সবাই জানো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা মৃদু ক্ষার, জলীয় দ্রবণে অল্প পরিমাণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে, NH4+ এবং OH- তৈরি করে। যেহেতু অল্প পরিমাণে তৈরি করে তারা তড়িৎ পরিবহন করতে পারে। তাই এদের মধ্যে শুধুমাত্র অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যেটা তড়িৎ পরিবহন করতে পারে। এরপর আসছি নেক্সট কোশ্চেন। দেখো এরপরে কোশ্চেনটা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটা? দেওয়া 4টে অপশান দেওয়া আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, বোরিক অ্যাসিড দেওয়া আছে, হাইড্রোজেন পারঅক্সাইড H2O দেওয়া আছে। এদের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটু আগে দেখালাম, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, খুবই অল্প পরিমাণে জলীয় দ্রবণে বিয়োজিত হয়। বোরিক অ্যাসিডটা হচ্ছে কি একটা মৃদু অ্যাসিড, যেহেতু মৃদু অ্যাসিড এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর H2O বা হাইড্রোজেন পারঅক্সাইডে মনে রাখবে এটা নন ইলেকট্রোলাইট, ওই জলের মতো। পাচিত জল যেমন খুবই অল্প পরিমাণে আয়নিত হয়, এটাও জলীয় দ্রবণে H2Oটা খুবই অল্প পরিমাণে আয়নিত হয়, তড়িৎ পরিবহন করতে পারে না। তারপরে হলো কি NH4Cl। NH4Cl একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা লবণ একটা। তো NH4Clটা দেখো কী হবে, বিয়োজিত হয়ে যায়, NH4+ হিসাবে থাকে আর Cl-। এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। এরপর আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী লেখা আছে, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় এসি কারেন্ট, ডিসি কারেন্ট উভয়ই, কোনোটিই নয়। সবাই জানো, আগে অনেকবার আলোচনা করেছি যে ডিসি কারেন্ট সবসময় আমাদের ইউজ করতে হয়। কারণ কি, এসি কারেন্ট হলে কি হয়, এসি কারেন্ট মানে হচ্ছে কি অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তিত প্রবাহ। সেটা কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেটার অভিমুখ চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি সবসময় পরিবর্তন হয় তাহলে কী হবে, যেটা ক্যাথোড ছিল একটু আগে সেটা কিছুক্ষণ পর কী হয়ে যাবে, অ্যানোড হয়ে যাবে। যেটা অ্যানোড ছিল সেটা ক্যাথোড হয়ে যাবে। ঠিক আছে, এবার অ্যানোডগুলো ক্যাথোডগুলো অ্যানোড হয়ে যায়, তারপরে কি তড়িৎ বিশ্লেষণ একদম হবে না। ওই জন্য সবসময় আমাদের ডিসি কারেন্ট আমাদের ইউজ করতে হয়। এরপর নেক্সট কোশ্চেন। এরপর আসছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এর মান থাকে 1 নাম্বার। ঠিক আছে, প্রথম কোশ্চেনে দেখো, কোনটা নন ইলেকট্রোলাইটিক পরিবাহী? নন ইলেকট্রোলাইট মানে হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য অথচ পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য অথচ তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তো 3টে উদাহরণ দেওয়া আছে, যে 3টে দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্রাফাইট এবং কেরোসিন। এই 3টের মধ্যে কোনটা নন ইলেকট্রোলাইটিক পরিবাহী? তো NaOH এটা কি তীব্র ক্ষার। তীব্র ক্ষার মানে জলীয় দ্রবণে কী হয়, সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে, প্রচুর আয়ন তৈরি করবে। তারপরে কী হয়, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ইলেকট্রোলাইট। ঠিক আছে, তাহলে এটা হবে না, কারণ এটা হচ্ছে ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। চেয়েছে কি নন ইলেকট্রোলাইট বলেছে। 2 নম্বর আসছে কি কেরোসিন। কেরোসিন হচ্ছে কি একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এর জলীয় দ্রবণ বা এ নিজে কখনো তড়িৎ পরিবহন করতে পারে না। এছাড়া আরও কয়েকটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ বলছি, যেমন ধরো গ্লিসারিন। ঠিক আছে, অ্যালকোহল জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, কিন্তু
তড়িৎ পরিবহন করতে পারে না, আয়ন তৈরি করতে পারে না। কেরোসিন কি তেল, একটা তেল কখনো জলের মধ্যে দ্রবীভূত হয় না। তা পেট্রোল, এগুলো সব নন ইলেকট্রোলাইট, ঠিক আছে। তারপর চিনির দ্রবণ, চিনিটা জলে দ্রবীভূত হয়ে যায় কিন্তু আয়ন তৈরি করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। তাই কেরোসিন হলো নন ইলেকট্রোলাইট, ঠিক আছে, কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, তাই এরা নন ইলেকট্রোলাইট পরিবাহী বলা যাবে না, ঠিক আছে। এরপর আসি গ্রাফাইট। গ্রাফাইট মানে কি? একটা গ্রাফাইট মানে কার্বন। গ্রাফাইটে কার্বন ছাড়া কিছু থাকে না, কার্বন একটা রূপভেদ, একটা মৌলিক। কার্বন মানে কি? মৌলিক পদার্থ। আর ইলেকট্রোলাইট কখনো মৌলিক পদার্থ হতে পারে না, কারণ ইলেকট্রোলাইটের সংজ্ঞায় বলে আছে কি, যে সমস্ত যৌগিক পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট কি? এটা শুধু কার্বন, মৌলিক পদার্থ কখনো তড়িৎ বিশ্লেষণ হতে পারে না, তাই কি নন ইলেকট্রোলাইট। আবার গ্রাফাইট কি? এটা ভালো তড়িৎ পরিবহন করতে পারে, গুড কন্ডাক্টর, ঠিক আছে। তাই গ্রাফাইট হবে নন ইলেকট্রোলাইটিক পরিবাহী, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন আসছি। দেখো নেক্সট কোশ্চেন আছে কি, সিলভার প্লেটিংয়ের সময় এবং গোল্ড প্লেটিংয়ের সময় কি তড়িৎ বিশ্লেষ্য নেওয়া হয়। এটা আমি আগের ভিডিওতে অর্থাৎ তড়িৎ লেপনে বিস্তারিত আলোচনা করেছি। এখানে কি নেওয়া হয়? সিলভার প্লেটিংয়ের সময় কি নেওয়া হয়? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, তার সংকেত হচ্ছে কি KAgCN2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, তার ব্র্যাকেটের সংকেত দেখে দিতে হবে। আর গোল্ড প্লেটিংয়ের সময় কী নেওয়া হয়? পটাশিয়াম অরোসায়ানাইড, এজির জায়গায় AU হয়ে যাবে, পটাশিয়াম অরোসায়ানাইড। অনেক সময় কি মনে হতে পারে যে সিলভার নাইট্রেট ইউজও করতে পারি। সিলভার নাইট্রেট করলেও সিলভার প্লেটিং হবে না তা নয়, হবে, কিন্তু কি হবে, এটা কি হয়, এটা ইউজ করলে ইউনিলেয়ার হবে না, সব জায়গায় সমানভাবে তড়িৎ লেপনটা হবে না, কোনো জায়গাটা বেশি হয়ে যাবে, কোনো জায়গায় কম হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্যই AgNO3 তড়িৎ বিশ্লেষ্য না বলে এইটা বলাটাই সবচেয়ে বেটার, ঠিক আছে। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, বোঝা গেল। এরপর নেক্সট কোশ্চেন আসছি। কি বলেছে যে আয়নীয় ভবন দেখাতে বলেছে। নিচে তিনটে দিয়েছে, ক্যালসিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং অ্যাসিটিক অ্যাসিড, এই তিনটের আয়নীয় ভবন অর্থাৎ আয়ন দেখাতে হবে, ক্যাটায়ন অ্যানায়নটা দেখাতে হবে। তা প্রথমে আসতে দেখো ক্যালসিয়াম নাইট্রেটকে ভাঙলে কী হবে? ক্যালসিয়াম নাইট্রেটটা বিয়োজিত হয়ে কী উৎপন্ন করবে? Ca2+ হয়, সবসময় ক্যালসিয়াম 2+ হয়, আর নাইট্রেট সবসময় মাইনাস হয়, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, 2 আছে ওই জন্য দুটো NO3- উৎপন্ন করলো। এবার আসি অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4(3). অ্যালুমিনিয়াম সবসময় কী হয়? 3+ হয়। এখানে কটা আছে? দুটো আছে, এখানে 2 লিখবো। কটা SO4 আছে? তিনটে SO4 2-। এরপর আসছি অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডে কী হবে? CH3COO- হয় +H+ হয়, কোনো ব্যাপার নেই, ক্যাটায়নটা আগে পরে লিখলে কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। তাহলে এই তিনটে গেল, আয়নীয় ভবন দেখাতে বললো, এভাবে দেখাতে হবে। তাহলে নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে দেখো, নিচে কতকগুলো উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে কোনগুলো তড়িৎ বিশ্লেষ্য আর কোনগুলো তড়িৎ অবিশ্লেষ্য আমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে কি, পেট্রোল কি? পেট্রোল তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। তারপর কস্টিক সোডার জলীয় দ্রবণ, কস্টিক সোডা কোনটা? NaOH। এটা কি? একটা তীব্র ক্ষার, এর জলীয় দ্রবণ মানে কি? একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, কারণ কি এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। গ্লুকোজের জলীয় দ্রবণ, গ্লুকোজ জলে দ্রবীভূত হলেও কিন্তু এ আয়ন তৈরি করতে পারে না, তাই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। গ্রাফাইট একটা মৌলিক পদার্থ কখনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে না। গলিত NaCl, অবশ্যই গলিত NaCl কী হয়? সম্পূর্ণরূপে Na+Cl- বিয়োজিত হয়ে যায়, তড়িৎ পরিবহন করতে পারে। ইথিলিন হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ পরিবহন করতে পারে না। স্বর্ণ বা সোনা, এটা একটা মৌলিক পদার্থ কখনোই তড়িৎ পরিবহন কখনোই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় না। পারদটাও তাই, এটা নিয়ে আলোচনা করেছিলাম 2 নম্বর ভিডিওতে।
পারদ তড়িৎ পরিবহন করলেও কি হয়, সেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। কারণ কি, পারদ একটা মৌলিক পদার্থ। এরা এই সোনা, পারদ, গ্রাফাইট এগুলো সব মৌলিক পদার্থ। এরা তড়িৎ পরিবহন করতে পারে কিসের সাহায্যে? ফ্রি ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে। আর যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেগুলো তড়িৎ পরিবহন করতে পারে তার আয়ন দিয়ে, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, এটাই পার্থক্য। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পার্থক্যটা বলেছিলাম 1 নম্বর ভিডিওতে, যারা দেখোনি দেখে নিও। খাদ্য লবণ মানে কি, ওই সোডিয়াম ক্লোরাইড, ওটা শুধু খাদ্য লবণ, কখনোই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। ঠিক আছে, এইটা আলোচনা করেছিলাম তোমার 1 নম্বর ভিডিওতে, যে কঠিন NaCl তড়িৎ অবিশ্লেষ্য, কিন্তু এর গলিত বা জলীয় দ্রবণ কেন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা বলেছিলাম, দেখে নিও ওটা। আর আলোচনা করছি না এটা। কেওইচটা শুধু কেওইচ তড়িৎ অবিশ্লেষ্য, কারণ কি, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তীব্র স্থিরতারিতে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, আয়নগুলো ফ্রি নয়, যেহেতু আয়নগুলো ফ্রি নয় তাই তড়িৎ পরিবহন করতে পারে না। যদি কেওইচটা এরকম থাকতো ব্র্যাকেটে AQ মানে হচ্ছে কি অ্যাকোয়াস মানে জলে মিশে আছে, জলীয় দ্রবণ, তাহলে তখন কিন্তু সেটা তড়িৎ পরিবহন করতে পারতো। কারণ কি, এখানে K+ আর OH- তখন জলের মধ্যে ফ্রি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরপর নেক্সট কোশ্চেনে আসছি। এরপর কোশ্চেন কি আছে, অ্যানোড মাড। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আমি কপারের তড়িৎ বিশোধনে আমি আলোচনা করেছিলাম। আলাদা বলে দিচ্ছি যে কপারের তড়িৎ বিশোধনের সময় কি করেছিলাম, অ্যানোডে কী নিয়েছিলাম, এটা অবিশুদ্ধ তামার একটা মোটা দণ্ড নিয়েছিলাম। সেখানে অবিশুদ্ধ হিসাবে কী থাকে, দু ধরনের অবিশুদ্ধ থাকে। একটা ওই দ্রবণে দ্রবীভূত হয়ে যায়, একটা অবিশুদ্ধ, আর একটা কী হয়, আর নিচে জমা হয় অদ্রাব্য। যেটা অদ্রাব্য সেটা কি হয়, ওই ভোল্টামিটারের পাত্রের মধ্যে একটা কাদার আকারে জমা হয়। যেহেতু এটা কাদার আকারে জমা হচ্ছে, অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে ওটাকে বলা হচ্ছে কি অ্যানোড মাড। ঠিক আছে, তাহলে অ্যানোড মাডের গুরুত্ব কী? অ্যানোড মাডের গুরুত্ব কী হচ্ছে, এই যে অ্যানোড মাড যেটা আছে সেখানে অনেক মূল্যবান ধাতু থাকে, যেমন প্লাটিনাম, তারপর সোনা, তারপর রূপা, এগুলো থাকে। তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই এটাকে সেপারেট করে আবার নিজের যা কাজে ইউজ করা যায়, অন্যান্য কাজে ইউজ করা যায়। তারপর নেক্সট কোশ্চেন আসছি। এরপর নেক্সট কোশ্চেন আসছি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 2 নম্বর। দেখো প্রথম কোশ্চেন কি আছে, যে নীল রং ফ্যাকাশে হয় না কখন, যখন Cu তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়। এটা কেন? নীল রং কী জন্য? কপার সালফেট দ্রবণের বর্ণ কী হয়, নীল বর্ণ হয় তুতে। ওটা কী জন্য হয় নীল বর্ণ? দ্রবণের মধ্যে Cu2+ আয়নের জন্য। এই আয়নটার জন্যই দ্রবণটা বর্ণ নীল হয়। তো কপার সালফেট এই কোশ্চেনটা আমি 4 নম্বর ভিডিওতে আমি আলোচনা করেছি, আর একবার আমি বলে দিচ্ছি। তো কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা দুভাবে করতে পারি। একটা সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে, সক্রিয় তড়িৎদ্বার হিসেবে কী ব্যবহার করি আমরা, কপার, আর একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। ঠিক আছে, গ্রাফাইট বা প্লাটিনাম। তো নিষ্ক্রিয় তড়িৎদ্বার যখন ব্যবহার করছিলাম, যখন নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছিলাম, তখন কী হচ্ছিল, দ্রবণের মধ্যে Cu2+ আয়নটা ক্রমশ কমে যাচ্ছিলো। কারণ দ্রবণ থেকেই তো Cu2+ আয়নটা ক্যাথোডে গিয়ে মুক্ত হচ্ছিল, ধাতব কপার হিসাবে ডিসচার্জ হচ্ছিল। দ্রবণের Cu2+ আয়নটা ক্রমশ কমে যাচ্ছিল। তার ফলে কী হচ্ছিল, নীলবর্ণটা ক্রমশ ফ্যাকাশে হয়েছিল। ওটা কখন হচ্ছিল, যখন আমরা নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করছিলাম, প্লাটিনাম বা গ্রাফাইট উজ্জ্বলন করছিলাম। এখানে কি বলা আছে, কপার, এটা কি, এটা সক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বারের ক্ষেত্রে কী হয়, দ্রবণ থেকে যখন Cu2+ আয়নটা ক্যাথোডে মুক্ত হয়, ঠিক সেই পরিমাণে Cu আবার অ্যানোড থেকে Cu2+ হিসাবে, ঠিক আছে, দুটো ইলেকট্রন ছেড়ে দেয় অ্যানোডে, সে আবার Cu2+ হিসেবে দ্রবণে চলে আসে। সেই Cu2+টা তাহলে কী হচ্ছে, দ্রবণের মধ্যে Cu2+ আয়ন কমছে না, যেমন ছিল প্রথমে একই থাকছে। তার ফলে কী হয়, নীল বর্ণের কোনো পরিবর্তন হয় না। এটাই সক্রিয় তড়িৎদ্বার এবং নিষ্ক্রিয় তড়িৎদ্বার যে তড়িৎ বিশ্লেষণের পার্থক্য। ঠিক আছে, ও নেক্সট কোশ্চেন আসছি। দেখো নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, জলের তড়িৎ বিশ্লেষণে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, কিন্তু নাইট্রিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না? তোমরা প্রত্যেকেই জানো, জল
অত্যন্ত কী হয়, খুবই কম পরিমাণে আয়নিত হয়। এত কম পরিমাণে আয়ন তৈরি করে সেটা যে তড়িৎ পরিবর্তন করতে পারে না। ওই জন্য এর মধ্যে কী মেশাতে হয়, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মেশাতে হয়। সেক্ষেত্রে আমরা অ্যাসিডটা ব্যবহার করি, ডাইলুট সালফিউরিক অ্যাসিড অল্প করে মেশাই, কিন্তু নাইট্রিক অ্যাসিড কখনো মেশাই না। কারণ কি, নাইট্রিক অ্যাসিডটা বা HCl, নাইট্রিক অ্যাসিড বা HCl এগুলো মেশায় না। কারণ কি, এই দুটো উদ্বায়ী অ্যাসিড। তুমি এই দুটো যদি ব্যবহার করো, দিয়ে তড়িৎ বিশ্লেষণ করো, মাঝপথেই কী হয়, বেশিরভাগ নাইট্রিক অ্যাসিড বা HCl উড়ে চলে যায়। ঠিক আছে, তার ফলে কী হয়, তড়িৎ বিশ্লেষণ ভালো হয় না। এটাই হচ্ছে পার্থক্য। ওই জন্য এই স্টেজের ওপর আমাদের ব্যবহার করতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছি। এরপর নেক্সট কী কোশ্চেন দিয়েছে, সংজ্ঞা লিখতে বলেছে। সংজ্ঞা অনেক সময় আসে, খুবই ইম্পর্ট্যান্ট। 4টে সংজ্ঞা দিতে বলেছে, আমি 4টে সংজ্ঞা আলোচনা করছি। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা আমি আগে আলোচনা করেছি, প্রথম ভিডিওতে আলোচনা করেছি। তার আগে বলে দিচ্ছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, এক ধরনের যৌগিক পদার্থ যেগুলো গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়, এবং আয়নিত হওয়ার ফলে কী হয়, তড়িৎ পরিবর্তন করতে পারে, এবং সেটা কী হয়, শেষে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেই সমস্ত পদার্থকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর আগে বলে দিচ্ছি, যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়ে তড়িৎ পরিবর্তন করতে পারে, এবং তড়িৎ পরিবর্তন করার ফলে কী হয়, রাসায়নিক পরিবর্তন ঘটে, সেই সমস্ত পদার্থকে বলা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন কী হয়, গলিত NaCl, গলিত KOH, এগুলো সব। একটা উদাহরণ দিয়ে দেবে সংজ্ঞা দেওয়ার পর। তারপর তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কি, একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়, ঠিক আছে, তড়িৎ চালনা করার মাধ্যমে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ। হয়েছে। এবার ক্যাথোড কি, ক্যাথোড মানে হচ্ছে কি, দু ধরনের একটা তড়িৎদ্বার যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, সেটাকে ক্যাথোড বলা হয়। অথবা এইভাবে বলতে পারি, যে তড়িৎদ্বারে দ্রবণের ক্যাটায়নগুলো ডিসচার্জ হয়, মুক্ত হয়, তড়িৎ মুক্ত হয়, সেই তড়িৎদ্বারকে বলা হচ্ছে কি, ক্যাথোড। আর অ্যানোড কি, যে তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, অথবা যে তড়িৎদ্বারে দ্রবণের অ্যানায়নগুলো কী হয়, মুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে কি, অ্যানোড। তাহলে সংজ্ঞাগুলো মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছি। কোনটিতে ইলেকট্রোপ্লেটিং করা সম্ভব নয়? 3টে অপশান দেওয়া আছে, দস্তার চামচ দেওয়া আছে, এবং প্লাস্টিকের চামচ দেওয়া আছে, এবং লোহার চামচ। ঠিক আছে, এদের মধ্যে কোনটিতে ইলেকট্রোপ্লেটিং করা সম্ভব নয় এবং কেন, কেনটা আমাদেরকে বলতে হবে। দেখো, এখানে দস্তা আর লোহা, এই দুটো ধাতু। যখন ধাতুকে তুমি ব্যাটারির পজিটিভ প্রান্ত বা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করবে, কী হবে, সেটা তড়িৎদ্বার হিসেবে আচরণ করবে, কারণ ধাতু কি ইলেকট্রন পরিবহন করতে পারে। ঠিক আছে, ইলেকট্রন আছে প্রচুর ধাতুর মধ্যে, তাই একটা ক্যাথোড হয়ে যাবে, একটা অ্যানোড হয়ে যাবে। তাহলে কিন্তু প্লাস্টিকের যে চামচ, প্লাস্টিক কি একটা কুপরিবাহী, ওর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই। তাই প্লাস্টিককে তুমি যখন ইলেকট্রোপ্লেটিং করবে প্লাস্টিকের ওপরে, তো ইলেকট্রোপ্লেটিং করতে গেলে কী করতে হবে, প্লাস্টিককে ক্যাথোডে রাখতে হবে, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে ব্যাটারির সঙ্গে যখন ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করবে, যেহেতু প্লাস্টিকটা তোমার কুপরিবাহী, তাহলে ওখানের মধ্যে কি, নেগেটিভ আধান সৃষ্টি হবে না, নেগেটিভ তড়িৎদ্বার সৃষ্টি হবে না। নেগেটিভ তড়িৎদ্বার সৃষ্টি না হলে কী হবে, দ্রবণ থেকে যে ক্যাটায়নগুলো সেগুলো আকর্ষণ করতে পারবে না, তাহলে কি ওর মধ্যে প্রলেপ পড়বে না, কারণ দ্রবণ থেকেই তো ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে ডিসচার্জ হয়, যেটা প্রলেপ পড়ে ইলেকট্রোপ্লেটিংয়ে, সেইটা হবে না প্লাস্টিকের ক্ষেত্রে। এটাই বলতে হবে কারণ। আর লোহার বা তুমি দস্তার চামচে যখন তুমি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করবে, তাহলে কি হবে, সেখানে নেগেটিভ আধান সৃষ্টি হবে, নেগেটিভ তড়িৎদ্বার সৃষ্টি হবে, কারণ কি ধাতু তোমরা তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, প্রচুর ইলেকট্রন আধিক্য হবে, তাহলে কি দ্রবণের মধ্যে যে ক্যাটায়নগুলো আছে সেগুলো ওখানে গিয়ে লোহার বা দস্তার যে ক্যাথোডটা আছে সেখানে গিয়ে মুক্ত হবে, তারপরে ইলেকট্রোপ্লেটিং হবে, এটাই বলতে হবে। এরপর নেক্সট কোশ্চেন আসছি। দেখো তাহলে নেক্সট কোশ্চেন কি আছে, 1 মোল জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে যে গ্যাস দুটি উৎপন্ন হয় তাদের এসটিপিতে আয়তন কত? তাহলে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে কী হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং অ্যানোডে কি উৎপন্ন হয়, অক্সিজেন গ্যাস। তাহলে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে কী উৎপন্ন হয়, আমি লিখছি, H2O কী হয়ে যায়, H2 প্লাস O2 উৎপন্ন হয়, এখানে 2H2 লাগে, তাহলে কি উৎপন্ন হয়, এখানে 2H2 উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে, 2 আয়তন হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, আর অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে, 1 আয়তন অক্সিজেন উৎপন্ন হচ্ছে।
তবে 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 2টো অক্সিজেন। তাহলে এখানে কি বলেছে 1 মোল, তাহলে আমরা এখানে 2 মোল আছে, এটা আমাকে 1 মোল করতে হবে, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কী হবে 1 H2O সমান কী হবে H2 প্লাস 1 মোল H2 থেকে 1 মোল উৎপন্ন হবে, 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর এটা এবার কী ছিল হাফ মোল অক্সিজেন উৎপন্ন হবে। এটা হচ্ছে 1 মোল নেওয়া হয়েছে, তাহলে 1 মোল উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, আর হাফ মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলি এসটিপিতে আয়তন কত। আমরা প্রত্যেকেই জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস কত মোল উৎপন্ন হয়েছে 1 মোল H2O থেকে 1 মোল, তাহলে H2 এর আয়তন কত হবে এসটিপিতে আয়তন কত হবে এসটিপিতে 22.4 লিটার হবে। আর অক্সিজেন কত মোল উৎপন্ন হয়েছে হাফ মোল উৎপন্ন হয়েছে, তাহলে হাফ মোলের জন্য কত হবে অক্সিজেন কত হবে এর অর্ধেক আয়তন হবে, কত হবে 11.2 লিটার। তাহলে বুঝতে পারলে যে 1 মোল জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22 যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় তার আয়তন হচ্ছে কত এসটিপিতে 22.4 লিটার, এবং যে অ্যানোডে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তার আয়তন কত 11.2 লিটার। এবার নেক্সট কোশ্চেন আসছি, দেখো নেক্সট কোশ্চেন কী আছে যে তড়িৎ বিশ্লেষণের সময় পদার্থকে কোন অবস্থায় রাখতে হয়। 3টে দেওয়া আছে, কঠিন অবস্থায় না তরল অবস্থায় না গ্যাসীয় অবস্থায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞাটি তোমরা দেখেছো যে কি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়, তার মানে কি তরল অবস্থায়। কারণ কি তরল অবস্থায় কি হয় ওই আয়নগুলো ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো ফ্রি অবস্থায় থাকে, ঠিক আছে, তার ফলে তারা মুভ করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। আর কঠিন অবস্থায় কী থাকে আয়নগুলো ফ্রি থাকে না, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তীব্র স্থিরতাকে আকর্ষণের জন্য তারা সংঘবদ্ধ অবস্থায় থাকে, তখন তারা তড়িৎ পরিবহন করতে পারে না। আর গ্যাসীয় অবস্থায় কী হয় গ্যাসীয় অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করা যায় না, কারণ গ্যাসীয় অবস্থায় বেশিরভাগ উড়ে চলে যায়, ঠিক আছে, তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে ওই জন্যই কী করতে হয় সবসময় তরল অবস্থায় আমাদের নিতে হয়, তরল অবস্থায় নিলে তবেই সেটা তড়িৎ বিশ্লেষণ হবে, ঠিক আছে। আবার আরেকটা নেক্সট কোশ্চেন আছে কি, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কি পারদ এবং অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য এবং কেন। এটা আমি 2 নম্বর ভিডিওতে আলোচনা করেছি যে পারদ কি একটা মৌলিক পদার্থ কখনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় না, একমাত্র যৌগিক পদার্থরাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে, ঠিক আছে। কারণ কি যৌগিক পদার্থরাই গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে, ঠিক আছে। মৌলিক পদার্থ কোনো একটাই তো পরমাণু আছে ওর মধ্যে, ক্যাটায়ন অ্যানায়ন কী তৈরি করবে। ওই জন্য পারদ তড়িৎ পরিবহন করে শুধুমাত্র কিসের জন্য তার ফ্রি ইলেকট্রনের জন্য। পারদ কি ধাতু একটা, তার মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের জন্য সে তড়িৎ পরিবহন করে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেগুলো কী করে সেটা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। এটাই ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পার্থক্য। এটা 2 নম্বর ভিডিওতে আমি এটা 1 নম্বর ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি পার্থক্যটা। আর অ্যাসিড মিশ্রিত জল কি, জল তো এমনিতেই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ওই জন্য কী করতে হয় জলের মধ্যে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড মেশাতে হয়। তাহলে কী হবে, তাহলে আয়নের সংখ্যা বাড়বে, আয়নের সংখ্যা বাড়লে কী হবে তড়িৎ পরিবহন করতে পারবে। ওই জন্যই অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ পরিবহন করতে পারে, ওই জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কিন্তু পারদটা নয়, ঠিক আছে। পারদটা তড়িৎ পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন দেখো ঠিক আছে, H3PO4 বা ফসফরিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেন। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা জলীয় দ্রবণে অল্প পরিমাণে বিয়োজিত হয়, যে অল্প পরিমাণে আয়ন তৈরি করে। এখানে ফসফরিক অ্যাসিড হচ্ছে কি H3PO4টা একটা মৃদু অ্যাসিড, ঠিক আছে, মৃদু অ্যাসিড। যেহেতু মৃদু অ্যাসিড এর জলীয় দ্রবণে অল্প পরিমাণে বিয়োজিত হবে, দেখি হয় অল্প পরিমাণে আয়ন তৈরি করবে। দেখে মনে হতে পারে যে এখানে 3টে হাইড্রোজেন আছে, প্রচুর পরিমাণে আয়ন তৈরি করবে, সেটা হয় না, এটা অল্প পরিমাণে আয়ন তৈরি করে। ঠিক আছে, মনে হতে পারে একটা H3PO-তে 4টে আয়ন বেরোচ্ছে, তারা প্রচুর আয়ন তৈরি করবে, সেটা হয় না, এটা খুব অল্প পরিমাণে বিয়োজিত করে,
ঠিক আছে, এটা ট্রাইফোটিক অ্যাসিড, 3টে হাইড্রোজেন পরমাণু বেরোয় এখান থেকে, তাই ট্রাইফোটিক বলা হয়। মূল কথা হলো যে ফসফরিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, তাই জলীয় দ্রবণে অল্প পরিমাণে বিয়োজিত হয়ে অল্প পরিমাণে আয়ন তৈরি করে। ঠিক আছে, তাই এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর নেক্সট কোশ্চেন আসছি, তড়িৎ পরিবাহিতার ভিত্তিতে H2O, HCl, অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড এই চারটিকে সাজাতে হবে। এখানে ঊর্ধ্বক্রম বা অধক্রম কিছু বলার নেই, তুমি যেমন খুশি সাজাতে পারো, ঊর্ধ্বক্রমে সাজাতে পারো, অধক্রমে সাজাতে পারো। এই চারটের মধ্যে দেখো জল বা ওয়াটার কি, এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কারণ কি, ওয়াটার তড়িৎ পরিবহন করতে পারে না। তড়িৎ পরিবাহিতা মানে কি, কে কেমন তড়িৎ পরিবহন করতে পারে, কে কত ভালো তড়িৎ পরিবহন করতে পারে, সেটাই তড়িৎ পরিবাহিতা। তাহলে ওয়াটার কি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এই তড়িৎ পরিবহন করতে পারে না। আর HCl কি, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাই জলীয় দ্রবণ দিলে কী হবে, ও সম্পূর্ণরূপে আয়নিত করবে, দিয়ে প্রচুর পরিমাণে আয়ন তৈরি করবে। যত বেশি আয়ন হবে তড়িৎ পরিবাহী তত ভালো হবে। তাহলে এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা তীব্র, এটা তড়িৎ অবিশ্লেষ্য। আর অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড এই দুটোই হচ্ছে মৃদু, অ্যাসিড। তাহলে বুঝতে পারছো, যেটা সবচেয়ে তীব্র সে 1 নম্বর থাকবে। তাহলে HCl থাকবে কত, 1 নম্বরে, এর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। আর এই চারটের মধ্যে একমাত্র তড়িৎ অবিশ্লেষ্য কে আছে, জল। তাহলে এই হবে কি, সবার শেষে হবে, এর র্যাঙ্ক হবে 4। এবার এই দুটোর মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হবে কে বেশি, কার বেশি তড়িৎ পরিবাহিতা। মানে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার যেটা, সেই অ্যাসিডিক অ্যাসিড, এটা কিন্তু এর অ্যাসিডিটি এই ফর্মিক অ্যাসিডের তুলনায় অনেক কম। মানে ফর্মিক অ্যাসিডের দুটোই মৃদু অ্যাসিড, কিন্তু তার মধ্যে ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, বেশি অ্যাসিড হচ্ছে। যেহেতু বেশি অ্যাসিড, তাহলে কী হবে, সে জলীয় দ্রবণে এর তুলনায় অনেক বেশি আয়ন তৈরি করতে পারবে। যত বেশি আয়ন তৈরি করতে পারবে তত বেশি কি হয়, তার তড়িৎ পরিবাহিতা বেশি। তা আমি লিখছি কি, ভেঙে কি হয়, CH3CO তৈরি করে জলীয় দ্রবণে, আর ক্যাটায়ন তৈরি করে H+, এ কী করবে, HCOO- তৈরি করে, আর কি তৈরি করে, H+। এ বেশি পরিমাণে তৈরি করবে এই আয়নগুলো, কারণ কি, এর অ্যাসিডিটি এর তুলনায় বেশি। যেহেতু আয়ন বেশি তৈরি করছে, তাহলে তড়িৎ পরিবাহিতা বেশি হবে। এছাড়া আরেকটা আমরা বলতে পারি যে তড়িৎ পরিবাহিতা আবার আয়নের সাইজের উপর নির্ভর করে। সাইজ মানে কি, আকারের ওপর। যত বেশি বড় আকার হবে, সে কিন্তু বেশি মুভ করতে পারবে না, তার তড়িৎ পরিবাহিতা কম হবে। তাহলে এই দুটোর মধ্যে দেখো H+ সেম আছে, দুটোর মধ্যে প্রোটন একই আছে, ক্যাটায়নটা একই আছে, কিন্তু অ্যানায়ন যেটা আছে এই দুটো আলাদা। এর মধ্যে CH3CO- আছে, HCO- আছে। তাহলে এর যে আকারটা, এর আকারটা অনেক বড়, ঠিক আছে, অনেক বেশি, আকারটা বেশি তুলনামূলকভাবে, এর আকারটা কম। তা যার আকার বেশি হবে সে ভালো ছুটতে পারবে না, যে মুভ করতে পারবে না দ্রবণের মধ্যে, তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে কী হবে, তড়িৎ পরিবাহিতা কম হবে। ঠিক আছে, দুভাবে বলতে পারি যে একটা কি, যেহেতু ফর্মিক অ্যাসিড এর অ্যাসিডিটি অ্যাসিডিক অ্যাসিডের তুলনায় বেশি, তাহলে অ্যাসিডিটি বেশি হওয়ার জন্য কী হচ্ছে, জলীয় দ্রবণে ফর্মিক অ্যাসিড বেশি পরিমাণে আয়ন তৈরি করবে, বেশি পরিমাণে ভাঙবে এর তুলনায়। ঠিক আছে, যত বেশি আয়ন তত বেশি সে তড়িৎ পরিবহন করতে পারে। আরেকটাই বলতে পারে কি, যে অ্যানায়নের সাইজের ওপর, আকারের ওপর। এই দুটোর ক্ষেত্রে ক্যাটায়নটা সেম আছে, কিন্তু অ্যানায়নগুলো আলাদা আছে। কিন্তু এই অ্যাসিটেট বা এই অ্যাসিডিক অ্যাসিডের যে অ্যানায়নটা আছে, অ্যাসিটেট, তার আকারটা এই ফর্মেটের তুলনায় অনেক বেশি বড় হওয়ার জন্য কী হবে, সে দ্রবণের মধ্যে সে তড়িৎ ভালো পরিবহন করতে পারবে না। ঠিক আছে, ওই জন্য কী হবে, এইটা হচ্ছে 3 নম্বর হবে তড়িৎ পরিবাহের দিক থেকে, আর এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর। তাহলে 1 হলো কি, HCl, 2 নম্বর হলো ফর্মিক অ্যাসিড, 3 নম্বর হলো অ্যাসিডিক অ্যাসিড, আর সবার শেষে হচ্ছে H2O বা জল। ঠিক আছে, বোঝা গেল। তাহলে নেক্সট কোশ্চেন আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কপারে তড়িৎ বিশ্লেষণের সময় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময়, 3 নম্বর হচ্ছে কি পিতলের ওপর নিকেল প্লেটিংয়ের সময় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎদ্বার হিসেবে কী কী নেওয়া হয়,
এবং প্রতি ক্ষেত্রে বিক্রিয়াগুলো লিখতে বলেছে। এরকম কোশ্চেন আসে অনেক সময়। তার প্রথমে চেয়েছে কি কপারের ক্ষেত্রে কী কী চেয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চেয়েছে, তড়িৎদ্বার চেয়েছে, আর কি চেয়েছে, এবং তড়িৎদ্বারের বিক্রিয়া। ঠিক আছে, এই তিনটে জিনিস চেয়েছে। তাহলে কপারের এগুলো আমি আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি, তবু আরেকবার আমি বলে দিচ্ছি যে কপারের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নেওয়া হয়, কপার সালফেট। ঠিক আছে, কপার সালফেটের সঙ্গে কী দেওয়া হয়, অল্প পরিমাণে ডাইলুট সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। আর তড়িৎদ্বার হিসেবে কী নেওয়া হয়, তড়িৎদ্বার হিসেবে কী নেওয়া হয়েছিল, যেহেতু বিশোধন, তাহলে অ্যানোডে নেওয়া হবে কি অবিশুদ্ধ একটা মোটা তামার পাত নেওয়া হবে। আর ক্যাথোডে কী নেওয়া হয়, ক্যাথোডে নেওয়া হয় কি একটা বিশুদ্ধ পাতলা তামার পাত নেওয়া হয়। আর বিক্রিয়াগুলো কি হয়, বিক্রিয়াগুলো ক্যাথোডে কি বিক্রিয়া হয়, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয় কি দ্রবণ থেকে Cu2+ আয়নগুলো ক্যাথোডে মুক্ত হয়। Cu2+ আয়নগুলো ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার হিসেবে মুক্ত হয়, জমা হয়। আর অ্যানোডে কী হয়, অ্যানোড থেকে ধাতব কপারগুলো Cu2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। আর অ্যানোডে কী হয়, এরকম বিক্রিয়া দেখাতে হবে। ধাতব কপার ছিল, সেখান থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ হিসেবে দ্রবণে চলে আসে। এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর ইলেকট্রন ত্যাগ মানে জারণ। তাহলে এই গেল কপারের ক্ষেত্রে। এবার আসি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক কী নেওয়া হয়, কী নেওয়া হয়েছিল, তিনটে নেওয়া হয়েছিল। প্রথমে অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লোরস্পারের মিশ্রণ, এবং তার ব্র্যাকেটে তাদের সংকেতগুলো লিখে দিতে হবে। 2 নম্বর আসছি কী কী তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়। তড়িৎদ্বার হিসাবে ক্যাথোড এবং অ্যানোড দুটোই কী নেওয়া হয়েছিল, গ্রাফাইট। ঠিক আছে, আর ক্যাথোডের বিক্রিয়া কী হয়, তা অ্যালুমিনাটা হচ্ছে মেন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ছিল। তাহলে কি হয়ে যায়, অ্যালুমিনাটা কী ছিল, Al2O3, এটা যখন গলি দেওয়া হবে কী হবে, 2Al3+ হয়ে যায়, আর 3O2- হয়। তাহলে ক্যাথোডে কে আসে, ক্যাটায়নগুলো আসে। তাই ক্যাটায়ন কে আছে, Al আছে। তাহলে Al3+টা কী হবে, ক্যাথোডে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করে ধাতব অ্যালুমিনিয়াম হিসেবে ডিসচার্জ হবে। ঠিক আছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাই কি বিজারণ। আর অ্যানোডে কী হয়, অ্যানোডে কী আছে, দ্রবণের মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কী হবে, অক্সিজেন তৈরি করবে, অক্সাইড O2-, সে কী করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কী হয়, ও হয়ে যায়। ওটা আবার কী থাকে, এরকম এটা হচ্ছে জায়মান অক্সিজেন, অত্যন্ত আনস্টেবল, এই ফর্মে থাকতে পারে না। সে কী করবে, আর একটা ওয়ের সঙ্গে যুক্ত হয়ে কী করবে, O2 তৈরি করবে। দুটো কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, 2 করবো, ওটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কটা লাগবে, এখানে ওটা পরের স্টেপে করবে, 4টে লাগবে। তাহলে মেন কটা হলো এখানে, তাহলে অ্যাকচুয়ালি রিয়াকশানটা কী হলো, 2O2-, এখান থেকে 4টে ইলেকট্রন ছাড়ছে, দিয়ে কী হচ্ছে, O2 তৈরি করছে। এটা হচ্ছে রিয়াকশান অ্যানোডে। আর শেষে কী বলেছে, পিতলের ওপর নিকেল প্লেটিং। ঠিক আছে, পিতলের ওপর নিকেল প্লেটিং। তড়িৎ বিশ্লেষণে কী নেওয়া হবে, যেহেতু নিকেল প্লেটিং নেওয়া হলে কী হবে, নিকেল সালফেট নিতে হবে, এবং তার সঙ্গে অল্প পরিমাণে বোরিক অ্যাসিড নিতে হবে, এবং অ্যামোনিয়াম সালফেট নিতে হবে। এই দুটো মনে রাখতে বলেছিলাম। আর ক্যাথোড অ্যানোড হিসেবে কী নেওয়া হয়েছিল, যেহেতু নিকেল প্লেটিং, যার উপরে প্লেটিং করব সেটাকে রাখতে হবে ক্যাথোডে। কার উপরে প্লেটিং করছি, পিতলের ওপর, তাহলে পিতলটাকে রাখতে হবে ক্যাথোডে। আর নিকেলের একটা বিশুদ্ধ দণ্ড রাখতে হবে কোথায়, অ্যানোডে। আর এখানে রিয়াকশান কী হবে, আগের মতনই হবে, যেমন কপার হয়েছিল সেরকমই হবে, কপারের মতনই রিয়াকশানটা হবে। তাহলে দ্রবণ থেকে Na2+ চলে যাবে কোথায়, ক্যাথোডে। Na সবসময় 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডে গিয়ে, ধাতব নিকেল হিসাবে পিতলের ওপর জমা হবে। আর অ্যানোডে কী হবে, অ্যানোডে নিয়েছিলাম কি বিশুদ্ধ নিকেল দণ্ড, সেখান থেকে কী চলে আসবে, নিকেলটা চলে আসবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণের মধ্যে চলে আসবে, Na2+ হিসেবে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, এটা হয়ে যাবে কি বিজারণ, আর ছাড়ছে ইলেকট্রন, তাই এটা হবে জারণ। তাহলে এইভাবে লিখতে হবে, খুব সহজ ব্যাপার। তাহলে এবার নেক্সট কোশ্চেন আসছি। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণের সঙ্গে জারণ বিজারণ প্রক্রিয়ার সম্পর্ক আছে কিনা দেখাও। আমরা প্রত্যেকেই জানি তড়িৎ বিশ্লেষণ এক প্রকার জারণ বিজারণ প্রক্রিয়া।
তো সেটা আমার উদাহরণ দিয়ে দেখাতে হবে। তোমরা যে কোনো একটা উদাহরণ দেখাতে পারো। আমি এখানে NaCl দিয়ে দেখাচ্ছি। তাহলে NaCl এর একটা গলিত অবস্থায়, NaCl এর গলিত অবস্থায় কী হয়, গলিত অবস্থা নিলে কি হয়, Na প্লাস আর Cl মাইনাস হিসেবে ভেঙে যায়। তাহলে এটা গলিত অবস্থা নেওয়া হয়েছে, গলিত বা জ্বলিত বান যে কোনো নিতে পারো। তো এখন এর যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে, এই যেটা আছে ক্যাটায়ন যেটা আছে সেটা কোথায় যাবে, কোন তড়িৎে যাবে, ক্যাটায়নে যাবে, ক্যাথোডে যাবে, এ যাবে ক্যাথোডে, ক্যাথোডে গিয়ে ডিসচার্জ হবে। সেখানে কী করে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে যেহেতু প্লাস একটা আছে তো কটা ইলেকট্রন লাগবে, একটা ইলেকট্রন লাগবে। তাহলে একটা ইলেকট্রন লাগবে, তাহলে কী হবে, এখানে দিয়ে Na প্লাস Na হয়ে ধাতব হিসাবে, ধাতব সোডিয়াম হিসেবে মুক্ত হবে ক্যাথোডে। আর অ্যানোডে কী হয়, অ্যানোডে কী হয়, ইলেকট্রন ছাড়বে অ্যানায়নটা, একটা ইলেকট্রন ছেড়ে দেবে অ্যানোডে, দিয়ে কী হয়ে যাবে, Cl হয়ে যাবে। এই Cl এসে থাকতে পারে না, আর একটা Cl এর সঙ্গে যুক্ত হয়ে কী হয়ে যাবে, Cl2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2Cl মাইনাস, দুটো ইলেকট্রন ছাড়বে, দিয়ে কী হয়ে যাবে, Cl2 হয়ে যাবে। তাহলে দেখো এখানে ক্যাথোডে কী হচ্ছে, ইলেকট্রন গ্রহণ হচ্ছে। ইলেকট্রন গ্রহণ মানে কি, বিজারণ। তাহলে ক্যাথোডে সবসময় বিজারণ হয়। আর অ্যানোডে কী হচ্ছে, ইলেকট্রন ছাড়ছে। ইলেকট্রন ছাড়া মানে কি, জারণ। এটাই বলে দিতে হবে। তাহলে ক্যাথোডে সবসময় কী হয়, বিজারণ হয়, আর অ্যানোডে সবসময় জারণ হয়। এবার নেক্সট কোশ্চেনটা আসছি। দেখো এখানে তড়িৎ বিশ্লেষণের 4টে বৈশিষ্ট্য বলেছে। ঠিক আছে, তো 4টে বৈশিষ্ট্য, যে কোনো 4টে বৈশিষ্ট্য লিখতে পারো। আমি বলে দিচ্ছি 4টে বৈশিষ্ট্য, যে কোনো অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 4টে বলছি। যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণে কি হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এই একটা বৈশিষ্ট্য হলো। 2 নম্বর কি, তড়িৎ বিশ্লেষণ করার সময় কি করতে হয়, কোন কারেন্ট ইউজ করতে হয়, ডিসি কারেন্ট ইউজ করতে হয়, সমপ্রবাহ সবসময় ইউজ করতে হয়। 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, যে আমরা যে ক্যাথোড নিই, ক্যাথোডে সবসময় কে মুক্ত হয়, ক্যাটায়ন মুক্ত হয়। আর অ্যানোডে কে মুক্ত হয়, অ্যানায়ন মুক্ত হয়। তাহলে ক্যাথোডে কী হচ্ছে, জারণ হয়, আর এই বিজারণ হয়। আর অ্যানোডে কী হয়, সবসময় জারণ হয়। এটা 3 নম্বর। আর 4 নম্বর বৈশিষ্ট্য কী লিখবে, যে অ্যানোডে কোনো অ্যানায়ন যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, ক্যাটায়নে ঠিক ততগুলোই ইলেকট্রন গ্রহণ করে কোনো ক্যাটায়ন ক্যাথোডে। আর আমি বলছি, অ্যানোডে কোনো অ্যানায়ন যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, ক্যাথোডে ক্যাটায়ন ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ করে। ঠিক আছে, মোট তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কী হয়, তড়িৎ নিরপেক্ষ। যতগুলো ইলেকট্রন গ্রহণ চলবে, ঠিক ততগুলো ইলেকট্রন বর্জন হবে। টোটাল ইলেকট্রোলাইসিস প্রসেসটা কী হবে, তড়িৎ নিরপেক্ষ। ঠিক আছে, এই 4টে বৈশিষ্ট্য এগুলি হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন আসছি। দেখো নেক্সট কোশ্চেন কী আছে, পদার্থের আয়নীভবনের ফলে ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হয় কি, মানে বিয়োজনের ফলে ক্যাটায়ন সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা কি সব ক্ষেত্রে সমান হয়? সব ক্ষেত্রে সমান হতেও পারে, নাও হতে পারে, কখনো হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, দেখো উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরো HClটা যখন হবে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন বেরোয়, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হচ্ছে। আবার ধরো H2SO4, এ যখন বিয়োজিত হবে, আয়নীভবন হবে, তখন কী হবে, 2H প্লাস, দুটো ক্যাটায়ন বেরোয় আর একটা অ্যানায়ন বেরোয়। আবার ধরো যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, একটি ক্যাটায়ন বেরোবে কিন্তু দুটো অ্যানায়ন বেরোবে। আর কপার সালফেটে একটি ক্যাটায়ন আর একটাই অ্যানায়ন বেরোয়। এই উদাহরণগুলো দিলেই হয়ে যাবে, সবসময় সমান হয় না। আর নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, যে সাধারণ সমযোজী যৌগ কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। যৌগটা সমযোজী, কিন্তু যখন জলে মেশাবে সে কী হবে, আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে হবে। সেরকম একটা উদাহরণ দিতে বলছে। তো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা সমযোজী যৌগ। একে যখনই তুমি জলের মধ্যে দেবে, কি হয়ে যায়, এই একটা ক্যাটায়নটা জলের সঙ্গে যুক্ত হয়ে যায় আর Cl মাইনাস হয়ে যায়, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায়। যেহেতু আয়ন তৈরি করতে পারছে, ভালো তড়িৎ পরিবহন করতে পারবে।
ঠিক আছে। আবার ধরো এটা হচ্ছে কি একটা তীব্র তড়িৎ বিশিষ্ট পদার্থের উদাহরণ দিলাম। আবার একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটা সমযোজী যৌগ NH3, কিন্তু যখন জলের মধ্যে মেশাবে কি হবে, NH4OH হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে। তোমরা আগেই জানো, অনেকবার উদাহরণ দিয়েছি এটা। এটা কী হয়ে যায়, NH4+ হয়ে যায় আর OH- হয়ে যায়। আর এরা প্রত্যেকেই সমযোজী যৌগ ছিল, কিন্তু জলীয় দ্রবণে গিয়ে আয়নিত হয়ে যায়, দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন আসছি। এবার নেক্সট কোশ্চেন দেওয়া আছে কি, ধাতব কপার এবং কপার সালফেটের মধ্যে পার্থক্য লিখতে হবে। তোমরা ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য পড়েছ, আমি 1 নম্বর ভিডিওতে আলোচনা করেছি। এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, ওই জন্যই কোশ্চেন অ্যান্সার আলোচনা করা। এখানে কি ধাতব কপার দিয়েছে এবং কপার সালফেট। অনেকেই কপার সালফেট দেখে ভয় খেয়ে যাবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলেছে কি ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য, এটা চেয়েছে। প্রত্যেকেই জানো ধাতব পরিবাহী কীভাবে তড়িৎ পরিবহন করে, তার মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে, সে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। আর কপার আর তড়িৎ বিশ্লেষ্য কী করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী করে, তা আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে। ঠিক আছে। 2 নম্বর কি, ধাতব পরিবাহী যখন তড়িৎ পরিবহন করে তার শুধুমাত্র ভৌত পরিবর্তন হয়, ঠিক আছে, বিশেষ কোনো পরিবর্তন হয় না। এই তামার যে তার আছে তার মধ্যে যখন কারেন্ট যায়, সে তামাটা কোনো চেঞ্জ হয় না, অন্য কিছু চেঞ্জ হয় না, শুধুমাত্র কী হয়ে যায়, সামান্য গরম হয়ে যায়, ভৌত পরিবর্তন হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ বিশ্লেষণের সময় কী হয়ে যায়, তড়িৎ পরিবর্তনের সময় কী হয়ে যায়, তার রাসায়নিক পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে। ছিল কপার সালফেট, ওখান থেকে ধাতব কপার হয়ে যাবে, বোঝা গেল, রাসায়নিক পরিবর্তন হয়ে যায়। 3 নম্বর কি, তুমি যদি ধাতব পরিবাহীতে যদি উষ্ণতা বাড়াও তাহলে কি রোধ বেড়ে যায়, তার ফলে পরিবাহিতা কমে যায়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যদি উষ্ণতা বাড়াও তাহলে কী হবে, বেশি পরিমাণে ভাঙবে, তড়িৎ পদার্থটা আরও বেশি পরিমাণে আয়ন তৈরি করবে, তার ফলে কী হবে, আরও বেশি তড়িৎ পরিমাণ করতে পারবে, পরিবাহিতা বাড়বে। এই 3টে পার্থক্য লিখলেই হবে। এরপর নেক্সট কোশ্চেন আসছি যে অ্যামোনিয়া, ব্র্যাকেটে এল দিয়ে আছে মানে কি লিকুইড, তরল অ্যামোনিয়া, এর মধ্যে জল নেই, কিন্তু অ্যামোনিয়া গ্যাস থেকে অত্যন্ত চাপ দিয়ে, ঠিক আছে, টেম্পারেচার কমিয়ে তরল করা হয়েছে। সেই তরল অ্যামোনিয়া তড়িৎ পরিবহন করে না, কিন্তু অ্যামোনিয়া ব্র্যাকেটে একিউ মানে জলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন। আর আমি বলছি যে লিকুইড অ্যামোনিয়া তড়িৎ পরিবহন করে না, কিন্তু অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে তড়িৎ পরিবহন করতে পারে, অল্প হলেও করতে পারে। এটা কেন, দেখো এখানে অ্যামোনিয়া একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ গলিত অবস্থায় কিন্তু আয়ন তৈরি করতে পারে না, কিন্তু যেগুলো আয়নীয় যৌগ যেমন NaCl, কপার সালফেট, এগুলো কিন্তু গলিত অবস্থায় কী করে, এগুলো গলিত অবস্থায় আয়ন তৈরি করতে পারে, ক্যাটায়ন এবং আয়নগুলো ভেঙে যায়, সেপারেট হয়ে যায়। কিন্তু যেগুলো সমযোজী যৌগ সেগুলো কিন্তু তরল অবস্থায় আয়ন তৈরি করতে পারে না। ঠিক আছে। তাহলে ওকে কী করতে হয়, ওকে আয়নাইজেশন করতে হয়, ওই জন্য এর মধ্যে জল দিতে হয়, H2O দিলে তখন সেটা আয়ন তৈরি করবে, NH4OH হয়ে যাবে। NH4OH জানো সবাই, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, যে জলীয় দ্রবণে NH4+ আর OH- হয়, আয়ন তৈরি করলো, তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে যেহেতু অ্যামোনিয়া একটা সমযোজী যৌগ, তাই তরল অবস্থায় সে আয়ন তৈরি করতে পারে না, আয়ন তৈরি করতে না পারলে তড়িৎ পরিবহন করতে পারবে না, কারণ আয়নগুলোতে তড়িৎ পরিবহন করে। কিন্তু যখন জলের মধ্যে দেবে তার আয়নাইজেশন হবে, আয়নাইজেশন হওয়ার জন্য কী হবে, NH4+ এবং OH- দুটো ক্যাটায়ন এবং আয়ন তৈরি করবে, তখন তড়িৎ পরিবহন করতে পারবে। বোঝা গেল। ওই জন্য এবার নেক্সট কোশ্চেন আসছি। দেখো নেক্সট কোশ্চেন একটু বড় আছে, কিন্তু বড় হলেও উত্তর খুবই সহজ। ঠিক আছে, অনেক ছোট, উত্তর অনেক ছোট। তাই কী বলা আছে, NaCl এর জলীয় দ্রবণ, তারপর অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ এবং চিনির জলীয় দ্রবণের এদের 3টে পৃথক পাত্রে রেখে প্রত্যেকটির সঙ্গে একটা করে ইলেকট্রিক বাল্ব, টুনি বাল্ব যুক্ত করা হলো এবং 3টে ইলেকট্রোলাইটিক সেল তৈরি করা হলো। এর থেকে পদার্থ 3টির তড়িৎ পরিবহন করার তুলনা করো
এবং তোমার পর্যবেক্ষণের কারণ দেখাও। তো তিনটে আলাদা পাত্র নিয়েছো, একটা পাত্রে NaCl এর জলীয় দ্রবণ নিয়েছো, আরেকটা পাত্রে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়েছো, আরেকটাতে চিনির জলীয় দ্রবণ নিয়েছো। এবার তিনটের সঙ্গে তড়িৎদ্বার দিয়ে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে তুমি একটা কী করলে, একটা ইলেকট্রিক বাল্ব বা টুনি বাল্ব যুক্ত করলে। তাহলে যখন যুক্ত করবে কি দেখা যাবে, একটা একটা সার্কিট তৈরি হবে, তার ফলে টুনি বাল্বটা জ্বলতে আরম্ভ করবে। এবং তিনটে পাত্রে কিন্তু টুনি বাল্বটার জ্বলার উজ্জ্বলতা কিন্তু সমান হবে না। তা সেক্ষেত্রে কোনটা বেশি উজ্জ্বল হবে, কোনটা কম হবে, আর কোনটা একদমই হবে না, সেটা আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো। দেখো NaCl এর জলীয় দ্রবণ কি, NaCl মানে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে সেটা কী হবে, অনেক বেশি পরিমাণে আয়ন তৈরি করবে, অনেক বেশি পরিমাণে কারেন্ট সে বয়ে নিয়ে যাবে। যত বেশি কারেন্ট সে বয়ে নিয়ে যাবে কী হবে, টুনি বাল্বটার লাইটটার উজ্জ্বলতা অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে NaCl এর যে ইলেকট্রোলাইটিক সেলটা আছে তার ইলেকট্রিক বাল্বটার উজ্জ্বলতা অনেক বেশি হবে। তারপর দেখো অ্যাসিডিক অ্যাসিডের যেটা আছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তো সেটা অল্প পরিমাণে আয়ন তৈরি করবে, তো অল্প পরিমাণে আয়ন তড়িৎ পরিমাণ করবে, তাই তার উজ্জ্বলতা এর চেয়ে অনেক কম হবে, ঠিক আছে, হালকা জ্বলবে। আর চিনির জলীয় দ্রবণ কি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। চিনি জলের মধ্যে দ্রবীভূত হলেও কিন্তু কোনো রকম আয়ন তৈরি করতে পারে না, তাই এই জলীয় দ্রবণ তড়িৎ পরিমাণ করতে পারবে না, তাহলে এর ইলেকট্রিক যে টুনি বাল্বটা আছে সে জ্বলবে না। তাহলে বোঝা গেল তিনটে পর্যবেক্ষণ এবং তার কারণ ইলেকট্রোলাইটিক এখান থেকে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকেই তোমাকে বলতে হবে। ঠিক আছে, তাই এই পর্যন্ত। নেক্সট আমি চ্যাপ্টার শুরু করব জৈব রসায়ন। তো ঠিক আছে, থ্যাংক ইউ।